কোথা থেকে আসছো তুমি? গ্রামে নতুন লাগছে। ধ্রুব সানগ্লাস খুলে শার্টে ঝুলিয়ে শান্ত স্বরে জবাব দিল। বরিশাল থেকে এসেছি এই গ্রামে প্রজেক্টের কাজে। প্রজেক্ট? গ্রামে আবার কিসের প্রজেক্ট? তোফাজ্জল নিজের স্বভাবতই সন্দেহ করলেন ধ্রুবর কাছে মিথ্যা তৈরি করাই ছিল। ও নিজের ক্যামেরা দেখিয়ে বলল, আমি ফটোগ্রাফি করি, এই গ্রামে আমাকে আমার কোম্পানি থেকে পাঠিয়েছে শ্যুটের জন্য। তোফাজ্জল ভ্রু বাঁকিয়ে হাত এগিয়ে বললেন। দেখি তোমার ক্যামেরা দাও তো, কি ছবি তুলো দেখি। ধ্রুব এবার কিছুটা থমকালো। ক্যামেরার প্রথম ছবিটাতেই অদিতি বাসে তুলেছিল ও। ধ্রুব তোফাজ্জলের দিকে ব্রু কুচকে তাকালো, বোঝার চেষ্টা করলো ওনার মনের মতিগতি। বোঝা গেল তোফাজ্জল ক্যামেরা নিয়েই ছাড়বেন। অন্য কেউ হলে হয়তো বা ধ্রুব সোজা মুখের উপর মানা করে দিত, কিন্তু এখানে তোফাজ্জল দাঁড়িয়ে আছেন। ওনার সঙ্গে ধ্রুবর প্রতিটা কথা, আচরণ সবকিছুর উপর নির্ভর করছে ধ্রুবর সঙ্গে অদিতির সম্পর্ক। ধ্রুব চুপচাপ ক্যামেরা এগিয়ে দিল। তোফাজ্জল মাত্র দুটো ছবি দেখলেন, বাকি আর ঘাটালেন না। ক্যামেরা ফিরিয়ে দিলেন। ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচল। তোফাজ্জল বললেন, গ্রামে কার বাড়িতে থাকবে? ধ্রুবর কাছে জবাব তৈরি ছিল। এখনো ডিসাইড করিনি, কাজ সবে শুরু হয়েছে। এখানে কোনো হোটেল পাওয়া যাবে? ওদের কথা বলার ফাঁকে অদিতি চুলে গামছা পেঁচিয়ে উঠোনে এসেছে কাপড় মেলে দিতে। ধ্রুবকে ওর বাবার সঙ্গে কথা বলতে দেখে অদিতি সেখানেই থমকে গেল। ধ্রুবও তখন চোখ গেল অদিতির দিকে। ভেজা মুখ, গামছা পেঁচানো চুল, ওই মুখের উপর লেপ্টে থাকা ভিজে বেবি হেয়ারগুলো, আর হাতে বালতি। অদিতিকে লাগছিল পাক্কা গৃহিণী, শুধু শাড়িটাই মিসিং। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে যেতেই লাগলো ওই গোলগাল মুখের সৌন্দর্যটুকু। তোফাজ্জল ধ্রুবর দিকে চেয়ে বললেন, গ্রামে হোটেল খুঁজতে এসছো? জীবনে গ্রাম দেখোনি? ধ্রুব তাৎক্ষণিক ধ্যান ভেঙে গেল। ও দ্রুত চোখ সরিয়ে ফেললো অদিতির থেকে। গলা কেসে তাকালো তোফাজ্জলের দিকে। অদিতিও দ্রুত কাপড়ের বালতি উঠোনে রেখেই দৌড়ে আবার ভেতরে চলে গেল। অথচ ভেতরে গেলেও পর্দার ফাঁক গলিয়ে দেখতে লাগলো ধ্রুবকে। ধ্রুবকে এভাবে বাবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত পা কাঁপছে রীতিমতো। ওখানে কি হচ্ছে কে জানে, বলা যায় না। এই ছেলে আদৌ কি বুঝতে পারবে অতিথির সমস্যাগুলো, ওর ভয়গুলো? যা গোয়ার ছেলে, যে কখনো কারো ধার ধারেনি, সে আজ তোফাজ্জলের কাটছাট কথা আদৌ সহ্য করবে কিনা কে জানে। অদিতি পর্দার আড়ালে মুখ লুকিয়ে দেখতে থাকলো শুধু। ধ্রুব তোফাজ্জলের কথা জবাব দিল। শহরে বড় হয়েছি আমি, গ্রাম সম্পর্কে এক্স্যাক্টলি তেমন ধারণা নেই। যদি থাকার জায়গা না থাকে তবে রাতটা আজকে স্টেশনে কাটিয়ে দিতে হবে মেবি। তোফাজ্জল ভাবলেন, একটা শহরের ছেলে স্টেশনে রাত কাটালে এটা গ্রামেরই বদনাম, ওনার মেহমানদারির বদনাম। তাই তিনি পরে বললেন, স্টেশনে কোনো থাকার জায়গা না, আমার বাংলো বাড়িতে থাকতে পারো কদিন। যদি আমার প্রস্তাব ভালো না লাগে তবে রাতের বাস ধরে বাড়ি চলে যাও। ধ্রুবর চোখ মুখ শান্ত, অথচ ভেতরে ভেতরে সে এসবই আশা করেছিল। সবকিছু প্ল্যান মাফিক চলছে। ও কাঁধের ব্যাগের ফিতে ধরে বলল, আমার প্রবলেম নেই, খাবার আমি এখানেই কোনো রেস্টুরেন্টে খেয়ে নেব। রেস্টুরেন্ট? তোফাজ্জল ব্রু কুচকালেন। ধ্রুব এবার কিছুটা হতাশ হয়ে বলল, গ্রামে হোটেল থাকে না কিন্তু ছোট ধাবা থাকে শুনেছি, এখানে কি সেটাও নেই? তোফাজ্জল ধ্রুবর কথাবার্তা শুনে বুঝতে পারলেন এই ছেলে জীবনেও গ্রাম দেখেনি। উনি ব্রু কুচকে বললেন, এখানে ধাবা নেই, ছোট ছোট দোকান আছে যেখানে শুধু চা পাওয়া যায়। চা খেয়ে জীবন চললে চাই খেতে পারো, না হলে আমার এখানে খাবার খাওয়া যাবে। ধ্রুব মনে মনে হাসে। এই লোক ভারী অদ্ভুত। হেল্প করছেন অথচ কথার মধ্যে কোনো নরম ভাব নেই। সবকিছুর মধ্যে একটা রাগী ঘাড়তারা ভাব। ভালো হয়েছে, জামাই শ্বশুর ভালো জমবে। দুজনের রাগই তুঙ্গে থাকে সবসময়, এবং দুজনেই ঘাড়তারা। ওদের দুজনের জিন ধ্রুব অদিতির বাচ্চাও পেয়ে গেলেও পেয়ে যেতে পারে। ধ্রুব বলল, থ্যাঙ্কস, আপনি চাইলে এসবের জন্য আমি পে করতে পারি আপনাকে। তোফাজ্জল এবার মহা বিরক্ত হলেন। বললেন, টাকা পয়সার হিসাব দেখানোর দরকার নেই, যাও গোসল করে খেতে এসো। পুকুর ওপাশে আছে, ঘরে গোসলের জন্য আলাদা ব্যবস্থা নেই। ধ্রুব পুকুরটার দিকে একবার চেয়ে তারপর তোফাজ্জলের দিকে তাকালো, জবাব দিল। ওকে। তোফাজ্জল আর কথা বাড়ালেন না। পরপর চেয়ার থেকে পেপার নিয়ে হেঁটে নিজের ঘরে ঢুকে গেলেন। তাকে ঘরের দিকে আসতে দেখে অদিতি দ্রুত পর্দার আড়াল থেকে সরে গেল। তোফাজ্জল দেখার আগেই দ্রুত নিজের ঘরে ঢুকে গেল। ধ্রুব ওর বাড়িতেই থাকবে। অদিতির মন কুড়াচ্ছে। ধ্রুবর ব্যাপারে বাবা জানলে সবার সামনে ওকে অপমান করবেন। ও এসব সহ্য করতে পারবে না একদমই। কেলেঙ্কারি ঘটবে দুজনের মধ্যেই। দুজনেরই যা অসম্ভব রাগ। ধ্রুব হাতের টাওয়াল নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো। শহুরে জীবন থেকে এতটা দূরে এসে গ্রামের পুকুরে গোসল, ব্যাপারটা তার জন্য নতুন অভিজ্ঞতা। গায়ে শুধুমাত্র প্যান্ট রেখে পুকুরে নেমে পড়লো। সাঁতার কেটে ডুব দিয়ে উঠলো।
গোসল শেষে ভিজে গায়ে শার্ট প্যান্ট পরে নিল। বাড়িতে থাকলে হয়তো খালি গায়ে প্যান্ট পরেই বের হয়ে যেত বাথরুম থেকে, কিন্তু এটা আরেকজনের বাড়ি, অনেকেই হাঁটাচলা করে উঠোনে। তাছাড়া অদিতি আছে, ধ্রুব ওকে অপ্রস্তুত করতে চায় না। ধ্রুব টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বাড়ির দিকে যেতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। অদিতি উঠোনে দাঁড়িয়ে কাপড় মেলে দিচ্ছে। ধ্রুবকে দেখে অদিতির হাত কাঁপা শুরু হয়ে গেছে। ও আশেপাশে তাকালো, কেউ কি দেখে নিচ্ছে। ধ্রুব ভেজা গামছা দিয়ে মাথা মুছতে মুছতে ওর কাছে এগিয়ে গেল। অদিতি তাকে দেখে চোখ নামিয়ে নিল, বলল, কেউ দেখবে, ভেতরে যান প্লিজ। ধ্রুব আশেপাশে তাকালো, কেউ নেই আশেপাশে। তোফাজ্জল বাইরে গেছেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে আশপাশটা সতর্ক চোখে চেয়ে দেখতে দেখতে বলল, তোমার বাবা আসলেই বড্ড কড়া। তুমি সত্যি তোমার বাবার মেয়ে তো? ধ্রুব এবার অদিতির দিকে মাথাটা নিচু করে তাকালো, ফিস ফিস করে বলল। ডাউট হচ্ছে আমার। অদিতি ব্রু কুচকে ধ্রুবর দিকে মাথা তুলে তাকালো। ধ্রুব ওর দিকে আর একবারেও তাকালো না। যা বলার বলা শেষে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সেভাবেই সোজা সামনের বাড়িতে ঢুকে গেল। অদিতি কিছুক্ষণ সেভাবেই যেয়ে হঠাৎ করে হেসে ফেলল। ধ্রুব ওর আশেপাশে থাকছে, ব্যাপারটা ওকে হয়তো আনন্দই দিচ্ছে। দুপুরে তখন গোসল করে এসে ধ্রুব মাত্রই রুমে এসেছে। ছোট্ট একটা রুম, রুমের এক পাশে একটা পড়ার টেবিল, অন্য পাশে দুজনের জন্য একটি বেড, বেডের পাশে একটি ছোট্ট টেবিল যেখানে পানির কলস আর গ্লাস রাখা। ধ্রুব কখনোই এত ছোট রুমে থাকতে অভ্যস্ত নয়। বোঝাই যাচ্ছে ওকে এখানে যতটুকু যত্ন করা দরকার সেটুকুই করা হবে। এক্ষুনি জামাই আদর চাওয়াটা ধ্রুবর বোকামি। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল বিছানার দিকে। সারাদিনের জার্নিতে ধ্রুবর পুরো শরীর ব্যথা হয়ে গেছে, তার মধ্যে রাস্তার দুরবস্থা যেন আরেক বিপদ। পুরো শরীরের হাড্ডি মাংস একদম এক করে ছেড়েছে। ধ্রুব ময়লার শার্ট খুলে পাল্টাচ্ছিল, চেয়ারের উপর টি শার্ট রাখা ছিল। খালি গায়ে ওদিকে যাওয়ার সময় হুট করে ঘরের দরজা খুলে গেল। ধ্রুব টি শার্ট হাতে পেছন ফিরে চাইলো, অদিতি এসেছে। বারবার পিছনের দিকে দেখে ভীত সন্ত্রস্ত মুখটা ঘোমটার আড়ালে ঢেকে চোরের মতো ঘরে ঢুকে পড়লো। ধ্রুব টি শার্ট হাতে দেখছিল অদিতিকে। ও বলল, তুমি এখানে? কেউ দেখে নিলে? অদিতি মুখ থেকে ঘোমটা সরিয়ে ফেললো। তারপর দুজনেই একে অপরের দিকে তাকালো। অদিতি ধ্রুবকে খালি গায়ে প্রথম দেখা মাত্রই ওর চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। দ্রুত ও মুখ চেপে পেছনে ঘুরে গেল। অদিতিকে পেছন ঘুরতে দেখে ধ্রুব নিজের শরীরের দিকে একবার চেয়ে দেখলো, সে খালি গায়ে, শুধু প্যান্ট পরা। অদিতি অপ্রস্তুত হয়ে পড়েছে। ধ্রুব সেটা বুঝে দ্রুত তাড়াহুড়ো করে টি শার্ট গায়ে দিতে লাগলো। অদিতির বুক কাঁপছে। এমন পরিস্থিতিতে সে জীবনে প্রথমবার পড়েছে। কোনো পরপুরুষকে এভাবেও দেখেনি আজ অব্দি। অদিতির চোখ খিচে ফেলেছে দ্রুতই। ধ্রুবর টি শার্ট পরতে পরতে কাঁচুমাচু গলায় বলতে লাগলো, নক করে আসা উচিত ছিল, আই গেস। অদিতি পিছন ফিরে থাকা অবস্থায় অপ্রস্তুত গলায় বলল, সরি, আমি বুঝি। ধ্রুবর টি শার্ট পরা শেষ। ও কথা মাঝখানে থামিয়ে বলল, ন্যাকেমি না করে পেছনে ঘুরো, আমি টি শার্ট পরে নিয়েছি। অদিতি ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, কিন্তু লজ্জায় মুখ তুলে ধ্রুবর দিকে তাকাতে পারলো না। অন্যদিকে চেয়ে আছে দেখে ধ্রুব পিছনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি বলতে এসেছিলে? অদিতি এবার তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর রুমটা একবার দেখে নিল। এমন একটা স্যাঁতস্যাঁতে ঘরে ধ্রুব থাকছে শুধুমাত্র ওর জন্যে। অদিতিকে ব্যাপারটা অপরাধ পথে ফেলে দিচ্ছে বারবার। অদিতি কথা তুললো, বড্ড অনুনয় করে বলল, ধ্রুব, আপনি এসবে অভ্যস্ত নন, কেন এমন করছেন? চলে যান, কিচ্ছু হবে না এসবে। ধ্রুব শোনে, অদিতির দিকে পিঠ দিয়ে আছে ও। অদিতির ওসব কথা পাত্তা না দিয়ে ব্যাগ থেকে প্যান্ট বের করতে করতে উদাস ভঙ্গিতে বলল, তুমি এখন এই চোরের মতো আমার ঘরে এসব বলতে এসেছো? অদিতি লজ্জা পেয়ে ওড়না ঠিক করে ধ্রুবর পিঠের দিকে তাকালো। ধ্রুব প্যান্ট হাতে ওর দিকে ফিরে তাকালো। ওর চোখ ভীষণ শান্ত, স্বাভাবিক। অদিতি ওই চোখের দিকে চেয়ে এবার কাতর কণ্ঠে বলল, আপনি চলে যান ধ্রুব, আপনার সঙ্গে সামনে কি হবে সেটা ভেবেই আমি দিশেহারা হয়ে যাচ্ছি। এসব এত সহজ নয়। ধ্রুব এবার বিরক্ত হলো, বলল, তুমি আমাকে বারবার চলে যেতে বলছো, অথচ তুমি নিজেও চাও না আমি এখান থেকে তোমাকে না নিয়ে চলে যাই। সবসময় মুখে এক, মনে এক তোমার। আই এম রিয়েলি টায়ার্ড নাও অদিতি। অদিতির গলা কেঁপে উঠল। ও ধ্রুবর চোখে চোখ রেখে কেন মিথ্যা বলতে পারে না? কেন ধ্রুব সবসময় ওর মুখে না বলা কথা বুঝে ফেলে? অদিতি অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে আবারও মিথ্যা বলল, আপনি ভুল ভাবছেন, আমি মন থেকেই চাই আপনি চলে যান। ধ্রুব মাথাটা কাত করে তার ছেলের হাসি হাসলো। পরপর ভেজা কাপড় বিছানাতে ছুঁড়ে ফেলে রেখে এগিয়ে আসতে লাগলো অদিতির দিকে। ও অনেকটাই কাছে আসতেই অদিতি ওর দিকে চেয়ে পিছু ফুটে গেল। অপ্রস্তুত ভঙ্গিতে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব মাথাটা ঝুঁকে ওর চোখে চোখ রেখে বলল, আবারও মিথ্যা?
বারবার যে এত মিথ্যা বলো, তুমি হাঁপিয়ে যাও না তোফাজ্জল হায়াতের মেয়ে? অদিতি চোখ নামিয়ে ফেললো, আবারও ধরা পড়ে গেছে। ধ্রুব ওকে ঘাটালো না, ওর মনের উপর জোর দেখালো না, বরং বড্ড শান্ত নরম গড়াই বোঝালো। আমাকে নিয়ে এত চিন্তা না করে নিজের জন্য করো। ভর দুপুরে এক নজওয়ান ছেলের ঘরে একা একা এসেছো, তোমার প্রেম বিরোধী বাবা জানলে তো? ধ্রুব গলায় হাত দিয়ে মেরে ফেলার ভঙ্গি করলো। অদিতি ব্রু কুচকে তাকালো। ধ্রুবর মজা করা ওর একটুও ভালো লাগেনি। ধ্রুব অদিতির নাকের ডগায় তাজা তাজা রাগ দেখে মৃদু হেসে ওর নাকে আলতোভাবে আঙুল ছুঁয়ে বলল, ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। অদিতি নাকে হাত চেপে ধরলো, নাকটা যেন লাল হয়ে গেছে ওর। ধ্রুব নিজের মতো করে দরজা খুলে বেরিয়ে গেল। সে বাইরে যেতেই অদিতি দ্রুত ঘোমটা টেনে মাথা ও মুখ ঢেকে নিল। নিচে নেমে একবার দেখে নিল কেউ আছে কিনা। কেউ নেই দেখে এক দৌড়ে ঘরের ভিতর ঢুকে গেল। দুপুরে সবাই খেতে বসেছে। ধ্রুবর পাশে বসেছে অদিতির ছোট ভাই ইফাজ। তোফাজ্জল সাহেব ছেলের মাছের কাঁটা বেছে দিচ্ছেন। ধ্রুব খেতে বসে খাবারের আইটেম দেখে কিছুটা বিরক্ত হলো। সবজির আধিক্য শুধু, একটা মাছের তরকারি আছে, অথচ ধ্রুব মাছ পছন্দ করে না। ও মুখ কুঁচকে ফেলেছিল। পরবার স্বাভাবিক মুখভঙ্গি করে খেতে বসলো। ধ্রুব সবজি পাতে তুলবে তার আগেই অদিতির মা ফাহিমা ভুনা মাংসের একটা বাটি রান্নাঘর থেকে এনে ধ্রুবকে দিলেন। ধ্রুবর হাতে সবজির চামচ, ও অবাক হয়ে ফাহিমার দিকে তাকিয়ে আছে। ফাহিমা হেসে বললেন, তুমি শহর থেকে এসেছো, এই সবজি মাছ হয়তো তেমন খেতে পারবে না, এটা নাও, আমার বড় মেয়ে বানিয়েছে। বড় মেয়ে মানে তো অদিতি। ধ্রুব বাটির দিকে তাকিয়ে হঠাৎ আরো এক দফা ওই মেয়েটার প্রেমে পড়লো। ইচ্ছে করছিল তখন ছুটে গিয়ে ওই মুগ্ধ মেয়েটাকে জড়িয়ে ধরতে। ও নিজের অনুভূতির দাবানল সামলে ফাহিমার দিকে চেয়ে মুচকি হেসে বলল। ধ্রুব মাংস দিয়ে খেতে খেতে বারবার অদিতির কথা মনে করছিল। অদিতি লক্ষ্য করেছে সব। ও জানে ধ্রুব এসব খেতে অভ্যস্ত নয়, তাই নিজের হাতে মাংস রান্না করেছে। ধ্রুবর হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। তোফাজ্জল সবার আগে খাওয়া শেষ করে উঠে গেলে ইফাজ বাবার যাওয়ার দিকে চেয়ে হাঁপ ছাড়লো। সঙ্গে সঙ্গে ধ্রুবর বাহুর শার্ট চেপে ধরে বলল, ভাইয়া, তোমার নাকি ক্যামেরা আছে? ধ্রুব খাওয়া থামিয়ে ইফাজের দিকে তাকালো, বলল। হ্যাঁ, আমি ফটোগ্রাফি করি। ইফাজ চোরের ন্যায় আশপাশটা সতর্ক চোখে দেখে নিয়ে ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমি তোমাকে একদম বিরক্ত করব না, শুধু তোমার ছবি তোলা দেখব। ধ্রুব ইফাজের বাচ্চা বাচ্চা কথা শুনে মাথা নাড়ল, মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, নেব, আগে খাওয়া শেষ করো। ইফাজ খুশিতে ঝটপট খাওয়া শেষ করতে লাগলো। ধ্রুব গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছিল। ইফাজ পাশ দিয়ে খুশিতে দুলতে দুলতে হাঁটছিল। ধ্রুব ক্যামেরা হাতে ছোটখাটো ছবি তুলছিল। ধ্রুব ফোকাস করছিল ক্যামেরা। ইফাজ তখন ধ্রুবর আঙুল চেপে ধরে বলল, ভাইয়া, ছবিগুলো দেখি না একটু। ধ্রুব মানা করলো না। নিচের দিকে ঝুঁকে এসে ইফাজের বরাবর হয়ে ওকে সব ছবি দেখালো। ইফাজ ছবি দেখতে দেখতে ধ্রুবর দিকে তাকালো। ও একটু দোনামনা করছে। ধ্রুব হয়তো সেটা বুঝতে পারলো। ও ইফাজের বাচ্চা বাচ্চা মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, ছবি তুলতে চাও তুমি? ইফাজের খুশি দেখে কে? ও লাফিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ। ধ্রুব ইফাজের চুল এলোমেলো করে দিয়ে ক্যামেরা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল। তুলো। ইফাজ হাসি মুখে ক্যামেরা হাতে নিল, কিন্তু ছবি তোলার বেলায় তার মন খারাপ হয়ে গেল। ও তো শেখেনি কিভাবে ক্যামেরা ব্যবহার করে। ধ্রুব ইফাজকে ক্যামেরা হাতে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু উঁচিয়ে বলল, কি ছবি তুলবে না? ইফাজ ক্যামেরা ফিরিয়ে দিল, মন খারাপ করে বলল, আমি ক্যামেরা চালাতেই জানি না, যদি নষ্ট করে ফেলি। ধ্রুব শোনে এই হায়াত পরিবারের ছেলে মেয়েগুলো একটু বেশি ভদ্রসভ্য, অথচ জামাই ভাবে চূড়ান্ত উগ্র অসভ্য কাউকে। তোফাজ্জল হায়াতের ভাগ্যের উপর হঠাৎ করেই বড্ড আফসোস হলো ধ্রুবর। ধ্রুব ইফাজের দিকে চেয়ে নরম কণ্ঠে বলল, আসো আমি শেখাই। ধ্রুব রাস্তায় হাঁটু গেড়ে বসে ইফাজের সমান হলো। পেছন থেকে ওর হাত ধরে দুটো হাত ক্যামেরায় ছিল। ইফাজের হাতে হাত ধরে তারপর কিভাবে ক্যামেরা চালাতে হয় সেটা শেখাতে লাগলো। ইফাজ খুব মনোযোগ দিয়ে দেখছিল ধ্রুব শেখানো। ধ্রুব শেখানো শেষ করতেই ইফাজ নিজে নিজেই একটা ছবি তুললো। ছবিটা ছিল একটা গরুর গাড়ির, যা বেশ ভালোই এসেছে। নিজের তোলা ছবি দেখে ইফাজ খুশি হয়ে লাফিয়ে উঠলো, বলল, ভাইয়া দেখো, ছবিটা সুন্দর না? ধ্রুব দেখে ছবিটা ততটা স্পষ্ট আসেনি, কিন্তু ইফাজের খুশি দেখে ধ্রুব শান্ত স্বরে বলল, জোস ছবি তুলেছো তুমি, আরো তুলবে? ইফাজ উচ্ছ্বাসিত গলায় বলল। হ্যাঁ, আরো তুলবো। ধ্রুব মানা করলো না। ওরও ভালো লাগছিল ইফাজের পাগলামিগুলো। ওই ইফাজের দিকে চেয়ে আশকারা দেখিয়ে মৃদু হেসে বলল, যত ইচ্ছা তোলো,
আজকের দিনের জন্য এই ক্যামেরা তোমার। ইফাজ অবাক হয়ে বলল, সত্যি? তোমার ফিল্ম শেষ হয়ে যাবে না তো? ধ্রুব হাসি মুখে জবাব দিল। আমার কাছে আরও আছে, তুমি ছবি তুলতে থাকো। ইফাজ এটা শুনে খুশিতে নাচতে নাচতে যা দেখছে সেটারই ছবি তুলতে লাগলো। ইফাজ ছবি তুলে তুলে ধ্রুবকে দেখাচ্ছে, ধ্রুব তার পাশে হাঁটছিল। মাঝে মধ্যে ইফাজকে টুকটাক নতুন কিছু শিখিয়েও দিচ্ছিল। একসময় ধ্রুবর হঠাৎ কি মনে হলো, সে হাঁটতে হাঁটতে ইফাজকে জিজ্ঞেস করলো, ইফাস, তোমার বাবা বলছিলেন আজ তোমাদের বাড়িতে মেহমান আসবে। কে আসবে জানো? মিথ্যে কথা। তোফাজ্জল এমন কোনো কথা বলেননি ধ্রুবকে। কিন্তু ধ্রুব ইফাজের মুখ থেকে কথা টেনে বের করার জন্য কথা তুলেছে। ইফাজ এক চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে ক্যামেরার লেন্স দেখতে দেখতে জবাব দিল। আজ না, আগামীকাল আসবে ওরা। ধ্রুব যেন এবার সুযোগ হাতে পেল। ও ব্রু কুচকে ফেললো, জিজ্ঞেস করলো, ওরা কারা জানো তুমি? ইফাজ ছবি তুলতে তুলতে বলল, আপুকে ছেলেপক্ষ দেখতে আসবে। কথাটা শুনেই ধ্রুবর চোয়াল মুহূর্তেই শক্ত হয়ে গেল। ও হাত মুষ্টিবদ্ধ করে ফেলে নিজেকে সামলালো। গলার স্বর যথাসম্ভব নরম রেখে প্রশ্ন করে গেল। ছেলে কি করে? ইফাজ নিজের মতো করেই জবাব দিল, দুলাভাই তো ঢাকায় চাকরি করে। মা বলেছেন উনি একটা কাপড় ফ্যাক্টরির ম্যানেজার। দুলাভাই শব্দটা শুনে ধ্রুবর মুষ্টি শক্ত হয়ে গেল। তার উপর তার প্রতিদ্বন্দ্বী কিনা একজন ম্যানেজার, অথচ সে কিনা একটা ম্যানেজারের জন্য মাথায় 80 কেজি ওজনের জেলাসি পুষে রেখেছে। এমন শত ম্যানেজার ধ্রুবর আশেপাশে ঘুরঘুর করে। ধ্রুবর রেগে ইফাজের হাত থেকে ক্যামেরা নিয়ে গেল। ইফাজ ক্যামেরা খুইয়ে অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে রইল, মন খারাপ নিয়ে বলল, আর ছবি তুলবো না? তুমি তো বলেছিলে আজ সারাদিন ক্যামেরাটা আমার। ধ্রুব হাসার চেষ্টা করে ক্যামেরা নিজের হাতে রেখে বলল, এটা আমার ক্যামেরা, বাট আমি এটা তোমাকে দেব যখনই তুমি চাইবে, কিন্তু ওয়ান কন্ডিশন। ইফাজের মলিন মুখে হাসি ফুটলো। সে ধ্রুবর শার্ট ধরে টান দিয়ে বলল, বলো না, কি শর্ত? ধ্রুব ক্যামেরা ওর কাঁধে ঝুলিয়ে হাঁটু গেড়ে ইফাজের মুখোমুখি বসলো। ইফাজের ঝুল এলোমেলো করে দিয়ে বলতে লাগলো, আজ থেকে তুমি আমার শালা। যখনই আমরা দুজন একা থাকবো তুমি আমাকে দুলাভাই বলে ডাকবে। ইফাজের চোখ এ কথা শুনে চড়ক গাছ হয়ে গেল। ও বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো আপুকে বিয়ে করোনি, তোমাকে কেন দুলাভাই ডাকবো? ধ্রুব বিরক্ত হলো। ছোট প্যাকেটে বড় ধামাকা এই পুচকে ছেলে। বাপের মতোই শেয়ানা ভীষণ। ধ্রুব একটু ভেবে নিল, পরপর মুচকি হেসে বোঝাতে লাগলো আবুল তাবুল, আমার বিয়ে হচ্ছে না, পাত্রী পাচ্ছি না বিয়ে করার জন্যে, কিন্তু আমার একটা শালা পাওয়ার ভীষণ শখ, যে আমাকে দুলাভাই বলে ডাকবে। বউ নেই, তাই শালাও পাচ্ছি না। তোমাকে আমার ভালো লেগেছে, আজ থেকে তুমিই আমার শালা, ঠিক আছে? ইফাজের চোখ টলমল করে উঠল। ধ্রুবর দুঃখ ভরা কাহিনী শুনে ওর চোখ ভিজে এলো। ও দুঃখী ধ্রুবকে সান্ত্বনা দিতে ওকে হঠাৎ জড়িয়ে ধরলো। ধ্রুব ভেবাচাকা খেয়ে গেল। ও তবুও এক হাত তুলে ইফাজের পিঠে রেখে বুলালো। ইফাজ নাক টেনে বলল, আর কষ্ট পেও না, তুমিই আজ থেকে আমার দুলাভাই। ধ্রুব ইফাজের বাচ্চামো ওর সরলতা দেখে হেসে ফেললো শব্দ করে। ইফাজ মুখ উঠালো ধ্রুবর কাঁধ থেকে। ধ্রুবর হাসি ওর ইমোশনকে অপমান করে ফেলেছে। ধ্রুব হাসতে হাসতে ইফাজের চুল এলোমেলো করে দিয়ে বলল, আমাদের শালা দুলাভাই জুটি জোস হবে, শালা বাবু। ধ্রুব এখনো হাসছে। ইফাজ মুখটা ফুলিয়ে ওর হাসি দেখছে। তার অযথা হাসি ইফাজকে এবার বিরক্ত করতে লাগলো। ইফাজ 2 হাত কোমরে রেখে নাক ফুলিয়ে বলল, তুমি হাসছো কেন? ধ্রুব হাসি থামিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ইফাজের হাত ধরে ওকে টেনে ওর ছোট্ট মোটো শরীরটা নিজের সঙ্গে মিশিয়ে নিতে নিতে বলল, আমার বোঝা হয়ে গেছে কেন ও এত সরল। তোমরা তোমাদের মায়ের জিন পেয়ে গেছো, বাট আই লাভ ইট। ইফাজ ধ্রুবর কাঁধে মুখ গুজে শুধু শুনে যাচ্ছিল কথাগুলো, অথচ এসব কথার মানে ও এক বিন্দুও বোঝেনি। ইফাজ আর ধ্রুব হাঁটছে। ইফাজের হাতে ক্যামেরা ও ছবি তুলছে। ধ্রুব হাঁটতে হাঁটতে বলল, ইফাস, তোমার আপুকে যে ছেলে দেখতে আসবে সেই কি ধরনের মানুষ? ইফাজ ক্যামেরায় তোলা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অন্যমনস্ক গলায় বলল, দুল। সঙ্গে সঙ্গে ধ্রুব তাকালো ইফাজের দিকে। ইফাজ চমকে উঠে। ও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এখন আবার যদি ধ্রুব ওর হাত থেকে ক্যামেরা নিয়ে যায়? ইফাজ দ্রুত জিভ কেটে বলল, সরি, ওই ভাইয়ার নাম ফারদিন হোসেন, আব্বুর বন্ধুর ছেলে। ধ্রুব শান্ত হলো। ছেলের বুদ্ধি আছে যথেষ্ট। ধ্রুব এবার মুখ্যম কথাটা তুলেই ফেললো, ইফাস, তোমার একটু সাহায্য দরকার, আমার করবে?
ইফাজ ছবি তোলা বাদ দিয়ে অবাক চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ইফাজের চাউনি দেখে আগে ভাগে সাবধান হয়ে লোভনীয় অফার তুলল দ্রুতই। সাহায্য করলে তুমি যা চাইবে তাই পাবে, এমনকি এই ক্যামেরাও, ফর লাইফ টাইম।